বোমের আওয়াজ শুনে চকিতে পড়ে যায় আপনার আর্মি, জং শুরু হয়ে গিয়া, জং শুরু হয়ে গিয়া। আপনারা হে আর্মি লইয়া গেছেন যুদ্ধ করতে, আপনাদের ভবিষ্যৎ কি এটা আল্লাহ ভালো জানে। ভারত যদি মনে করে যে আমাদেরকে এই আমরা নিচে আছি বইলা, উনি উজানে আছে বইলা আমাদেরকে ভাতে মারবো পানিতে মারবো, আপনার উজানেও কিন্তু উজান আছে। আপনার উজানে চীন বসে রয়েছে। আপনি যেরকম বেঞ্চেরে বাদ দিয়া পানি আটকায়া বিপদগ্রস্ত করেন, আপনারও আটকানোর লোক আছে, সেই তো আপনাকে সাবধান হতে হবে। আর আপনি যে জিলাম নদীতে, সিন্ধু নদীতে কি বাদ দিবেন? সেটা তো হলো পাহাড় থেকে আসতেছে ঝর্ণার পানি। সেখানে তো এটা গঙ্গা নদী না, পদ্মা নদী না যে বান্ধিয়া ফেলাইবেন, তিস্তা নদী না বান্ধিয়া ফেলাইবেন। চীন সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করে বসেছে এবং তারা বলছে যে পাকিস্তান যে কথা শাহবাজ শরীফ বলেছে, আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত, নিরাপত্তা পরিষদে চীন এই কথাই বলছে। এটার উপরেই ডিবেট হয়েছে এবং 130টা আফসারি ভাই দেখেন কত, আপনার তো আর্মির লোক, 130টা ওয়ার হেড মিসাইল। এটার কি বিষয় আপনি মনে বুঝতেছেন এটা যে কত খারাপ জিনিস? ওয়ার হেড মিসাইল 130টা পাকিস্তানের বিভিন্ন শহরে গোপন আস্তানায় মোতায়েন করা আছে, ভারতের প্রতিটা বৃহত্তর শহরকে টার্গেট করে। কত কত মানে মারাত্মক একটা বিষয় যে জয় পরাজয় বলে হাততালি মারবো। আমি দয়া করে অনুরোধ করবো, এই উপমহাদেশের কোনো অস্তিত্ব থাকবে না, মাটি থাকবে না, সব বঙ্গোপসাগর হয়ে যাবে যদি তারা পাগলের মতো হয়ে এই সমস্ত কর্মকাণ্ড করে। দেখেন ওয়ারহেডের সিস্টেমটাকে, ওয়ারহেড যত দূরে মারবেন তত আপনার ক্ষতি কম হবে। তাহলে পাকিস্তান কি করবে? পাকিস্তান কি পাঞ্জাবের গুরুদাসপুরে ওয়ারহেড ইয়ে করবে, এক্সপোজ করবে? করবে না তো, কারণ তাইলে তো ওর দেশ আক্রান্ত হবে। এটা কোন জায়গায় করবে জানেন? এটা করবে হলো কলকাতায়, যে 4,500 কিলোমিটার দূরে করবে, তাইতে তার দেশ ক্ষতিগ্রস্ত কম হবে। তো মরবে কে? মরবে তো আমরা। কেন হাততালি দিচ্ছেন? কেন এটাকে উস্কানি দিচ্ছেন? আমি জাতিসংঘকে বলবো এবং যারা অস্ত্র ব্যবসায়ী, এই আপনার এই আমাদের পঞ্চপাণ্ডব এই জন্যই বললাম যে তারা হলো নিরাপত্তা পরিষদের সদস্য। এই 5 রাষ্ট্র আপনারা দ্রুত বসে যেভাবে হোক এই বিষয়টাকে স্থগিত করার চেষ্টা করবেন। জাতিসংঘের মাধ্যমে আপনারা সেই প্রচেষ্টায় নামেন এবং দ্রুতই করা উচিত। কারণ যেভাবে আপনার ভারত এবং পাকিস্তান দুই অংশে উত্তেজনা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, আজকে পেহেলগামে যে ঘটনা ঘটেছে তারপর থেকে অদ্যাবধি তাদের যে আপনার যুদ্ধের লাইন বলে, এটাকে হাসিনুর ভাই বা আফসর ভাই আরো ভালো বলতে পারবেন, যুদ্ধের লাইন যেটাকে বলে, এখানে সারাক্ষণ গোলাগুলি। জি জি লাইন অফ ভাই, কন্ট্রোল। এটা হ্যাঁ লাইন অফ কন্ট্রোল। থ্যাংক ইউ। হ্যাঁ জি, থ্যাংক ইউ। লাইন সংক্ষিপ্তভাবে এলওসি লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোলে 24 আওয়ার্স আপনার গুলির শব্দ হচ্ছে, গুলি ফুটছে, কেউ মরক বাচক সেটা বড় কথা না, সেটা দেখার বিষয় না, কিন্তু তারা আর্মস অ্যামিউনিশন সেখানে খরচ করছে। এবং ভারতের নেভি তারা তাদের যে লাস্ট সংস্করণ আছে মিসাইলের, সেটা তারা আরব সাগরে চার্জ করেছে, টেস্ট করেছে যে এটা ঠিক আছে কিনা। এবং যারা আজকে আমরা ভাবছি ভারতের 60% আপনার সামরিক উইপেন সরঞ্জাম যেগুলি নাকি শেকিলি মডেল, যেরকম এসএলআর বলে একটা অস্ত্র আছে ওদের এই এসএলআর, এলএমজি, এসএমজি আছে একটা, এগুলি কিন্তু শেকিলি অস্ত্র। এখন খুব লেটেস্ট অস্ত্র চলে এসেছে, AK-47, হ্যাঁ আপনার ওই যে চাইনিজ রাইফেল, তারপরে ব্যাটাগান, এগুলি তো ওনারা বলতে পারবেন না, আরো অনেক ভালো। এখন এরা সবাই কিন্তু অস্ত্রগুলি তো ওই যে ওনারা তো সেনাবাহিনীতে চাকরি করছে, সকালে প্যারেড করে এসে নাস্তা করার পরে ওনারা বসে হলো ওনাদের যার যার গান, যার যার নামে যেটা ইয়ে করা মানে বরাদ্দ করা, রিভলভারের ফুল তোরো করে, তেল দিয়া ফুল তোরো করে, এর ব্যারেল পরিষ্কার করে,
ম্যাগজিন পরিষ্কার করে। এটা হলো নিত্য নৈমিত্তিক সকালবেলার কাজ। তো এগুলি পরিষ্কার অনেকদিন ধরে হচ্ছে না, যুদ্ধ লাগছে না, গন্ডগোল হচ্ছে না। এগুলি পরিষ্কার করার জন্য দুই পক্ষের সেনাবাহিনীর যারা অফিসাররা আছেন, সেনারা আছেন, তারা এগুলি নিয়ে এখন ব্যস্ত আছে। আমি যাই হোক, এটাকে হাস্যরস করে ছোট করে দেখার বিষয় নয়। যে কারণে এই ঘটনা ঘটেছে, অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ করেছে অজিত দোভাল এবং অমিত শাহ, রাজনাথ সিং। এই তিনটা লোক অত্যন্ত একটা ক্ষতিকার দৃষ্টান্ত স্থাপন করেছে। এই জন্যই ক্ষতিকর দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে জম্মু কাশ্মীরে 20 ফুট পর পর সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে, সারাক্ষণ হোল ডে অ্যান্ড নাইট টহলের মধ্যে থাকে। 3.5 লক্ষ সেনা সেখানে মোতায়েন আছে বিভিন্নভাবে, সেনাবাহিনী, বিএসএফ এর, তারপরে কেন্দ্রীয় বাহিনী, তারপরে পুলিশ, তাদের সবকিছু মিলিয়ে 3.5 লক্ষ সেনা ওই জায়গাটুকুর মধ্যে। আরে পুরো কাশ্মীরের তো মনে করেন যে 100 কিলোমিটার না, এই অ্যারাউন্ড দ্য কাশ্মীর 100 কিলোমিটার না, এর মধ্যে যদি 3.5 লক্ষ খালি সোলজার থাকে, তাহলে তো প্রতিটি ঘরের দরজা একজন পাহারা দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য, সেখানে 26 জন লোক নিহত হলো, এবং এই নিহতদের অধিকাংশই ধর্মীয়ভাবে বিবেচনা করে ভারত সবচেয়ে পরম ভুলটা করেছে। তারা বলছে হিন্দু মারা গেছে। পরবর্তীতে তদন্ত করে দেখা গেল যে মুসলমানের সংখ্যাই সেখানে বেশি। আবার এটা তদন্ত করে দেখা গেল পেহেলগাঁওতে তাদের সেনাবাহিনী এবং মেডিকেল টিম যাওয়ার আগেই ওই পেহেলগাঁয়ের যারা মুসলিম অধ্যুষিত অঞ্চল, তাদের যুবকরা, টঙ্গা আলারা, ঘোড়ার গাড়ি আলারা, তারা এই সমস্ত আক্রান্ত মানুষদেরকে হসপিটালাইজ করেছে এবং তাদের সেবা শুশ্রূষা দিয়েছে, মানবতা দেখিয়েছে। তারপরও তারা বলছে বিভাজন করছে মুসলিম এবং হিন্দু, উগ্রবাদিতা ছড়ানো হচ্ছে সারা ভারতে ছড়িয়ে। আবার ভারতবর্ষের মধ্যে ভারতের রাজনীতিবিদ যারা রয়েছেন তারাই ছড়াচ্ছেন যে শুভেন্দু অধিকারী সরাসরি বলছেন হিন্দুদেরকে মারছেন, হিন্দু মারা হচ্ছে। যেভাবে ধর্মীয় বিষয়টা এখানে হাইলাইট করা হয়েছে, আপনার কি মনে হয় যে পেহেলগামের এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত বা ভারত সরকারেরই একটা নাটকের অংশ হতে পারে, যেভাবে তারা ধর্মীয় বিষয়টাকে এখানে হাইলাইট করার চেষ্টা করছে বা মুসলিম বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে? পেহেলগাঁও যেখানে অবস্থিত, ভারতের ওই যে এলওসি যেটা বলছেন, লাইন অফ কন্ট্রোল, তার থেকে 29 কিলোমিটার উপরে, 29 কিলোমিটার দূরে। যেমন আজকে আমাদের নওগাঁতে বিএসএফ এর 2 সদস্যরে আমাকে বিডিআর ধইরা নিয়ে আইছে হেসরাইয়া। এরকম না তো, যে জায়গায় ঘটনা করছে সেটা 29 কিলোমিটার দূরে। 29 কিলোমিটারের মধ্যে দিয়ে এই সন্ত্রাসীরা পাকিস্তান থেকে হাইটা গাড়িতে করে বা পাহাড়ে দিয়া, বনে জঙ্গলে দিয়া যেমন কাটছে। তো আপনার 3.5 লক্ষ সোলজার যেখানে নাকি গোয়েন্দারা সহ অবস্থান করে, সেই শহরে এইভাবে নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে তারা কিভাবে পাকিস্তান থেকে গেছে? প্রশ্ন তো জাগতেই পারে। দেখেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো সরাসরি বলছে, এবং এই কি বলে যে আপনার শাহবাজ প্রধানমন্ত্রী, তারা জাতিসংঘের কাছে আহ্বান করেছে যে একটি শাহবাজ শরীফ নিরপেক্ষ তদন্ত করা হোক, জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে এটার সাথে পাকিস্তান সম্পৃক্ত আছে কিনা। রাষ্ট্রসংঘ যেই সিদ্ধান্ত নিবে সেটা মাথা পেতে নিবে। দেখেন, এই ভারতের এই ঘটনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে রেজলিউশন কি হয়েছে জানেন? সে এনে পেহেলগাঁও নামে উল্লেখ করে নাই, তা বলছে জম্মু এবং কাশ্মীরের একটা গ্রামে এই ধরনের নাশকতা কর্মকাণ্ড হয়েছে। সেখানে একটা নিন্দা প্রস্তাব আনতে পারে নাই ভারত। চীন সেখানে ভেটো দিয়েছে। তাইলে তারা সর্বত জায়গায় এই যে প্রচার করেছিল যে মুসলমান জঙ্গিরা এটা করছে, মুসলমানরা জঙ্গি, সেখানে ব্যর্থ হয়েছে। বিশ্ব সভাতে ব্যর্থ হয়েছে এবং তার বন্ধু রাষ্ট্রের কাছ থেকেও নাকানি চুপানি খাচ্ছে। তার সবচেয়ে বেশি ক্লোজ বন্ধু হলে তুরস্কের এরদোয়ান এবং সৌদি বাদশাহ সালমান, এই মোদির বন্ধু।
যখন পেহেলগাঁতে ঘটনা ঘটে মোদি তখন রিয়াদে বসে আছে সালমানের সাথে মিটিং করে। সে সালমান পাকিস্তানকে সাপোর্ট করেছে। আজকে যে কথার সূত্র ধরে আপনি বলছেন যে করাচিতে আপনার তুরস্ক এসে বসে আছে, বসে নাই। তুরস্কের 4টা কার্গো বিমান অলরেডি করাচি বিমানবন্দরে, যেটা আপনি উল্লেখ করেছেন, এসে নেমেছে, ল্যান্ড করেছে এবং তারা ওখানে অবস্থান করছেন। আর আজকে জানেন সারা বিশ্বের মধ্যে ড্রোন যে অস্ত্রটা, এটা বিখ্যাত হলো তুরস্কের ড্রোন। তো এমনও তো হয়তো হতে পারে শত শত ড্রোন, সে অস্ত্র। এখন তো আর কেউ পাকিস্তানে তো আর এখন বন্যা হয় নাই বা ভূমিকম্প হয় না যে ওষুধ নিয়ে আসবে, খাদ্য নিয়ে আসবে। অবশ্যই কার্গোগুলিতে যুদ্ধ সরঞ্জামে এসেছে। তাহলে এই যে তার অবস্থান, চীন সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করে বসেছে এবং তারা বলছে যে পাকিস্তান যে কথা শাহবাজ শরীফ বলেছে, আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত, নিরাপত্তা পরিষদে চীন এই কথাই বলছে। এটার উপরেই ডিবেট হয়েছে এবং ব্যাট হচ্ছে। আমরা আজকে যে প্রশ্নটা করছি যে আজকে আপনি উজানে আছেন, আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে ওই গাদায় তুই খাস নাই, তোর দাদা খাইছে, তোর বাবা খাইছে। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম, পাকিস্তানের অবস্থা হচ্ছে সেম। আমরা হলাম ভাটি অঞ্চলের লোক, পাকিস্তানও ভাটিতে, আমরাও ভাটিতে। ভারত হলো আমাদের উজানে। তো ভারত যদি মনে করে আমাদেরকে ওই শেখ মুজিবের ভাষণের মতো পানিতে মারবো, ভাতে মারবো, এই ভাষণের কথা মনে হয় আর কি। তো ভারত যদি মনে করে যে না, আমাদেরকে এই আমরা নিচে আছি বুঝলে, উনি উজানে আছে বুঝলে আমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, আপনার উজানেও কিন্তু উজান আছে। আপনার উজানে চীন বসে রয়েছে। আপনি যেরকম বেঞ্চেরে বাদ দিয়া পানি আটকায়া বিপদগ্রস্ত করেন, আপনারও আটকানোর লোক আছে। সেই তো আপনাকে সাবধান হতে হবে। আর আপনি যে জিলাম নদীতে, সিন্ধু নদীতে কি বাদ দিবেন? সেটা তো হলো পাহাড় থেকে আসতেছে ঝর্ণার পানি। সেখানে তো এটা গঙ্গা নদী না, পদ্মা নদী না যে বান দিয়ে ফেলাইবেন, তিস্তা নদী না বান দিয়ে ফেলাইবেন। সেখানে বান দেওয়ার মতো কোনো স্কোপই নেই, কিছুই করতে পারবেন না, ওই জল কখনো আটকাইতে পারবেন। সেই তো আপনি প্রথমেই ব্যর্থ হয়েছেন জল আটকানোর কথা বলে। আর পাকিস্তান প্রথমেই সফল হয়েছে তা আমার আকাশ সীমা ব্যবহার করতে দিন না। ভারতকে এখন 400 কিলোমিটার দূর দিয়ে তার ফ্লাইট গুলি পরিচালনা করতে হচ্ছে। যখন পেহেলগামে ঘটনা ঘটেছে তখন এই মোদি সৌদি আরব ছিল, সেখান থেকে সে যখন রওনা হয়েছে পাকিস্তানের উপর দিয়ে আসার সাহস করে নাই। সে 400 কিলোমিটার দূর দিয়ে তার দেশ দিল্লিতে এসে অবতরণ করছে। অর্থাৎ মিয়া গুলি ফুটলে, আরে ওই যে কি জানি কয় আপনার, ওই যে পূজার মধ্যে বোম ফুটায়, বোমের আওয়াজ শুনে চকিতে পড়ে যায় আপনার আর্মি, জং শুরু হয়ে গিয়া, জং শুরু হয়ে গিয়া। আপনারা হে আর্মি লয়ে গেছেন যুদ্ধ করতে, আপনাদের ভবিষ্যৎ কি এটা আল্লাহ ভালো জানে।